হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান, নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে যে আলোচনার মূল বিষয়টা হচ্ছে ধর্ষণের পরে আপনার করণীয় কী, এই বিষয়ে আমি একটু কথা বলবো। অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের দেশে ধর্ষণের সংখ্যা কিন্তু অনেক বেশি। যদি বলি 2024 সালের জানুয়ারি মাসেই ধর্ষণের সংখ্যা ছিল নারী এবং শিশু মিলে টোটাল 209 জন। এর ভিতরে শুধুমাত্র জানুয়ারিতে 49 নারী, শুধুমাত্র 49 জন নারী ধর্ষণের শিকারের ফলে মৃত্যুবরণ করেছে। এবং এই যে ধর্ষণের যে টোটাল যে শিকারটা হয়েছে শুধুমাত্র নারীর ক্ষেত্রে মারা গেছে 49 জন, এছাড়া আছে 41 জন, এবং দলবদ্ধভাবে ধর্ষণ হয়েছে তাও কিন্তু একেবারে কম না, 12 জন। অর্থাৎ দেখেন, আমাদের দেশে কিন্তু ধর্ষণের সংখ্যা আসলেই অনেক বেশি। এই নিয়ে একটি স্পেশাল আইন করা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-1 দ্বারায় ধর্ষণের কথা বলা রয়েছে, যেটি কার্যকর হবে দণ্ডবিধি, বাংলাদেশ দণ্ডবিধি 1860 সালের 375 ধারা অনুযায়ী, যার শাস্তি রয়েছে 1860 সালের দণ্ডবিধির 376 ধারা অনুযায়ী শাস্তি আসে যাবজ্জীবন, কিন্তু বর্তমানে এই শাস্তি স্পেশাল অ্যাক্ট অনুযায়ী মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে। এখন ধর্ষণের ফলে আমাদের দেশে নারীরা মৃত্যুবরণ করছে, হয়তো নিজের মান-ইজ্জত রক্ষার ক্ষেত্রে তিনি মারা যাচ্ছেন, নিজে সুইসাইড অ্যাটেম্প করতেছেন। কিন্তু সুইসাইড অ্যাটেম্প বা মারা যাওয়াটাই কি মূল উদ্দেশ্য, বা আপনার এটা করলেই কি সব সমাধান হয়ে যাবে? মোটেও সমাধান হবে না। আপনারা ধর্ষণের পরে যে কাজগুলো করবেন অবশ্যই একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধর্ষণের পরে যদি আপনার মনে হয় যে আপনি ধর্ষণের শিকার হয়েছে, সে হতে পারে মা, হতে পারে বোন, যে কেউ, অথবা শিশু, যদি ধর্ষণের শিকার হয়, সেই ক্ষেত্রে প্রথমেই কাজ হবে তার যে পরনে যে জামা কাপড়গুলো ছিল, সে জামা কাপড়গুলো এভিডেন্স আকারে সংরক্ষিত রাখা। এই ক্ষেত্রে বলে নেওয়া ভালো, আপনার এই জামা কাপড়গুলো অবশ্যই একটি পলি ব্যাগে না, অবশ্যই একটি কাপড়ের ব্যাগে সংরক্ষণ করবেন। এরপরে অবশ্যই আপনার যেটা করণীয়, আপনি গোসল করতে পারবেন না, অর্থাৎ আপনি যেভাবে আছেন ঠিক ওইভাবেই যাবেন। কোথায়? নিকটস্থ থানায় গিয়ে আপনি একটি ধর্ষণের মোকদ্দমা দায়ের করবেন। অবশ্যই এই মোকদ্দমা দায়ের করার পরে ওনারা মেডিকেল রিপোর্ট তৈরি করবে। এখন মেডিকেল রিপোর্ট তৈরি করার জন্য হসপিটালে যেতে হবে। এই যে হসপিটালে যাওয়া আসা প্লাস এই যে টেস্টগুলোর খরচ সব কিন্তু সরকার বহন করবে। এই বহন করার পরে আপনি আসামির বিরুদ্ধে একটি মোকদ্দমা দায়ের করবেন। এই মোকদ্দমাটি দায়ের করার পরে সম্পূর্ণ কিন্তু সরকারি খরচে এই মোকদ্দমাটি আদালতে চলবে, এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য অবশ্যই আপনার যে এভিডেন্সগুলো রয়েছে সেগুলো নষ্ট করা যাবে না। তাহলে আপনি দর্শিত হলে আপনার প্রথম করণীয় হচ্ছে, আপনার শরীরের যে জামা কাপড়গুলো রয়েছে সেই জামা কাপড়গুলো আপনি কোনোভাবেই নষ্ট করতে পারবেন না বা ধুয়ে ফেলতে পারবেন না। এই জামা কাপড়গুলো অবশ্যই একটি কাপড়ের ব্যাগে আপনি সংরক্ষিত রাখবেন। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি গোসল করতে পারবেন না, এটা হলো দ্বিতীয় কাজ। কারণ গোসল করে ফেললে আপনার শরীরের যে সিমটমগুলো রয়েছে এগুলো নষ্ট হয়ে যেতে পারে, এগুলো একটা এভিডেন্স, এই এভিডেন্সটি নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং এইটিও করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এটা জানানো। আপনি যদি এইটি লুকিয়ে রাখেন, অর্থাৎ আপনি যদি 15 দিন, 20 দিন, 1 মাস পর্যন্ত যদি আপনি লুকিয়ে রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু এভিডেন্সগুলো নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে যদি আপনি প্রকাশ করেন তাহলে কিন্তু আসামির শাস্তি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সেই ক্ষেত্রে অবশ্যই যদি কম হয়, এইটা শুধুমাত্র আপনার জন্য ইনজাস্টিস না, অল মেয়েদের ক্ষেত্রেই এটা ইনজাস্টিস হবে। সুতরাং আপনার এগুলোর দিকে কনসার্ন রাখতে হবে। এরপরে আপনি আপনার নিকটস্থ থানায় যাবেন, আত্মীয় স্বজন যদি কাউকে সাথে নিয়ে যেতে পারেন যাবেন, গিয়ে একটি মোকদ্দমা দায়ের করবেন। এখন মোকদ্দমা আপনি দায়ের করতে যদি না চান যে না, আমার এখানে একটা খরচ যাবে বা মেডিকেল রিপোর্ট করালে সেখানে আমাকে টাকা দিতে হবে, এরকম কোনো কিছু লাগবে না। কারণ এগুলো সম্পূর্ণটা বহন করবে সরকার, অর্থাৎ থানার যে কর্তৃপক্ষ রয়েছে তারাই এগুলা সরকারি খরচে আপনার এই মেডিকেল রিপোর্ট করাবে। এরপরে ওনারা মামলায় সাক্ষী দেবে, হয়তো কোনো একদিন আপনাকেও সাক্ষীর জন্য ডাকতে পারে। এইভাবে আপনি কিন্তু আপনার এই যে এভিডেন্সগুলো
নষ্ট করলেন না, মামলাটা দায়ের করলেন, আসামি কিন্তু একটা সময় সর্বোচ্চ সাজা পেয়ে যাবে। যদি আসামি সর্বোচ্চ সাজা পায় এবং যদি এটা মিডিয়াতে আসে এবং সবাই জানাজানি করে, তাহলে দেশে দর্শনের প্রচলনটা বা দর্শনের যে প্রভাবটা রয়েছে সেটা কমে যাবে। আপনি দর্শিত হলেও অন্য নারীরা যেন দর্শিত না হয় সেজন্য আপনার এই পদক্ষেপগুলো নেওয়া খুবই জরুরি। এই বিষয়ে আপনার অবশ্যই সতর্ক থাকতে হবে। যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আছি সবসময় আপনাদের সাথে। অবশ্যই এই আইন পেশাটি একটি সেবামূলক পেশা, আপনাদের সাথে থেকেই এই সেবা দিতে চাই। যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এছাড়া কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।